নমস্কার। আজকের বিশেষ খবর। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে বিলাসবহুল, শক্তিশালী এবং আমাদের গর্ব টাইটানিক জাহাজটি তার প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগরে তলিয়ে গেছে। সমুদ্রগর্ভে থাকা বৃহদাকার একটি বরফের স্তরে ধাক্কা লেগে এটি অত্যন্ত বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে সমুদ্রবক্ষে নিমজ্জিত হয়। আমাদের সংবাদদাতাদের দেওয়া শেষ খবর অনুসারে টাইটানিক জাহাজটির সাথে তার ক্যাপ্টেন, নাবিক সহ মোট 1200 যাত্রীর সলিল সমাধি ঘটে। এই ঘটনায় দেশের অভিজাত মহল অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন এবং সাথে সাথে নিহত ও তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আমরা নিখোঁজ ও নিহত যাত্রীদের একটি তালিকা তৈরি করেছি। তাদের নাম হলো। রেডিওতে এই সংবাদ শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই সব মৃতদের লিস্টে আমার বন্ধু স্টেডির নামটাও রয়েছে। তবে কি সেই অভিশপ্ত হীরাটা এই বিপর্যয় ডেকে আনলো? ওফ, বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, ঘটনাটা তাহলে গোড়া থেকে খুলে বলি আপনাদের। কোনো এক রবিবারে নিজের বৈঠকখানা ঘরে বসে কাগজপত্র দেখছিলাম আমি। ঠিক তখনই মিস্টার হেনরি বলে এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এলেন। আমেরিকা নিবাসী তিনি। শেয়ার মার্কেটে দালালি করে এখন বেশ ধনী। আচ্ছা বলুন তো মিস্টার হ্যামন, বহুকাল আগে মরে যাওয়া মানুষের আত্মা কি প্রতিশোধ নিতে পারে? কেন বলুন তো? বেশ অবাক হয়েই প্রশ্ন করলাম আমি। না মানে, আপনি তো এইসব ওই প্রেততত্ত্ব এবং অকাল্ট বিষয় নিয়ে চর্চা করেন, তাই জিজ্ঞাসা করছি। তাকে দেখে মনে হলো কোনো একটা বিষয়ে তিনি অত্যন্ত চিন্তিত। তাই বললাম, মিস্টার হেনরি, কি সমস্যা আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আমার আবার কি সমস্যা? আমি কি বলেছি আমার কোনো সমস্যা আছে? না, মুখে বলেননি বটে, তবে আপনার চেহারা দেখে আমি কিন্তু বেশ বুঝতে পারছি আপনি আপনার সমস্যাটি নিয়ে অত্যন্ত চিন্তিত। কিন্তু আমাকে বলতেও বেশ দ্বিধা করছেন। ভাবছেন এইসব ব্যাপারে আমি আপনার কিভাবে কাজে লাগতে পারি। কি ঠিক কিনা? ওহ, বাঁচালেন আপনি। আমি সঠিক ব্যক্তির সামনে এসেছি। সবিনয়ে বলতে হচ্ছে যে প্রেততত্ত্ব, রহস্যময় আধিভৌতিক বিষয়ে আমার বরাবরই ভীষণ কৌতূহল থাকার কারণে এইসব নিয়ে আমার সামান্য কিছু পড়াশোনা রয়েছে। এবং আত্মপ্রশংসার মতো শোনালেও বলতেই হচ্ছে যে এ বিষয়ে আমার যৎকিঞ্চিত নামডাকও রয়েছে। অনেকেই আমার কাছে পরামর্শের জন্য আসেন এবং আমি তাদের সাধ্যমতো সুপরামর্শ দিয়েও থাকি। এবার আসা যাক আমার আজকের অতিথির কথায়। মিস্টার হেনরি পকেট থেকে একটা পাউচ বার করলেন। সেটার মুখ খুলে যে বস্তুটি তিনি আমার হাতে দিলেন তা দেখে আমি চমকে উঠলাম। চমৎকার একটা হিরে, যার মাথাটা বাদুড়ের আকৃতিতে সুন্দরভাবে কাটা। দেখুন তো, এটা চিনতে পারেন কি না? হিরেটা নিয়ে হাতে একটু নাড়াচাড়া করে বুঝতে পারলাম যে এটা কোনো সামান্য হিরে নয়। প্রাচীন মিশরের ফারাও খুফু বংশের হিরে এটা। কারণ এই বাদুড় ছিল সেই রাজবংশের প্রতীক। এই হিরেটা সেই খুফু বংশের রাজার সমাধি থেকেই নিশ্চিত চুরি করা। নমস্কার, এখন স্টোরি টাইমে সকলকে স্বাগত। আজ আপনারা শুনছেন প্রখ্যাত হস্তরেখাবিদ ও অতিপ্রাকৃত গল্পের স্রষ্টা কিরোর লেখা একটি ছোট গল্প অবলম্বনে এখন স্টোরি টাইমের নিবেদন, অভিশপ্ত হিরে। অডিও নাট্যরূপ দিয়েছেন মোহর। বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন
অভিষেক ব্যানার্জি, শান্তনু দে, মৌমিতা মুখার্জি ও জয়দীপ গাঙ্গুলি। গল্পের পোস্টার ও সাউন্ড এডিটিং জয়ফোর ক্রিয়েশন। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি জয়দীপ। শুনছেন আজকের নিবেদন কিরোর লেখা ছোট গল্প অবলম্বনে অডিও স্টোরি অভিশপ্ত হিরে। হীরাটা ওনার হাতে ফিরিয়ে দিয়ে বললাম, এটা আপনার হাতে এলো কি করে? বুঝলেন মিস্টার হ্যামন, আমি কেবল শেয়ার ব্যবসা করেই টাকা কামাই করিনি, প্রাচীন পুরাতত্ত্ব নিয়েও পড়াশোনা কিছু করেছি। মিশন আমার খুব আগ্রহের একটি বিষয় ছিল। সেই প্রাচীন আমলের মিশর আমাকে চুম্বকের মতো টানে। আমার ব্যক্তিগত পাঠাগারে প্রাচীন হাইরোগ্লিফিক্সের লেখা পেপাইরাসের বহু দুষ্প্রাপ্য পুঁথি আমি সংগ্রহ করে রেখেছি। এইসব পড়ে মিশর নিয়ে আমার একটি দুর্নিবার কৌতূহলের কারণে আমি মিশর গিয়েছিলাম। বাহ, চমৎকার! আমিও মিশর নিয়ে খুবই আগ্রহী, নিজেও কয়েকবার গেছি মিশরে। তাহলে তো বেশ ভালোই হলো, আমরা দুজনে একই পথের পথিক হলাম। যাই হোক, এবার আসি আসল কথায়। আমি মিশরে গিয়ে কায়রো বা আলেকজান্দ্রিয়ার নামে হোটেলে থেকে আশেপাশে 2-4টি পিরামিড আর কায়রো জাদুঘর দিকেই আমার ভ্রমণ কিন্তু শেষ করিনি। থিবিস, লুক্সর, কর্নাক, মেমফিস ইত্যাদি প্রাচীন শহরগুলোতেও গিয়েছিলাম। দেখেছি মৃতের উপত্যকা, বা যেটাকে আপনারা ডেড ভ্যালি বলেন। সেখানকার প্রাচীন পিরামিড এবং অন্যান্য স্থাপনাগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছি। এরই মাঝে খবর পেলাম একটি প্রাচীন সমাধি খনন করা হচ্ছে জনৈক এক জার্মান পুরাতত্ত্ববিদের তত্ত্বাবধানে। গেলাম সেখানে, জানতে পারলাম সম্প্রতি একটি দুর্ঘটনায় আকস্মিকভাবে প্রাণ হারানো জার্মান ভদ্রলোক। ফলে খনন কাজ নাকি পুরোপুরিভাবে বন্ধ। কৌতূহলে নেচে উঠল আমার অনুসন্ধিৎসু মনটা। ঠিক করলাম, টাকা যা লাগে লাগুক, জার্মান ভদ্রলোকের সেই অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব। তা সে যা ভাবা তাই কাজ। কিন্তু বাস্তবে কাজে নামতে গিয়ে প্রবলভাবে যে সমস্যার মুখোমুখি হলাম তা হলো কোনো স্থানীয় শ্রমিক এ কাজ করতে চায় না। তাদের দ্বিগুণ মজুরির লোভ দেখালাম, তাতেও তারা রাজি নয়। বরং আমাকে তারা এই কাজ থেকে নিবৃত্ত হবার উপদেশ দিলে। আমার মাথায় তখন একটা রোগ চেপে গেল। অন্য দূর দূরান্ত থেকে 3 গুণ 4 গুণ মজুরির লোভ দেখিয়ে শ্রমিক আনলাম। শুরু করলাম আবার খনন কাজ। আমাদের খুব বেশি সময় অবশ্য লাগেনি, তার কারণ খনন কার্যের বেশ অনেকটাই সেই জার্মান ভদ্রলোক করে গিয়েছিলেন। শেষ পর্যন্ত পেলাম সেই প্রাচীন সমাধিতে ঢোকবার দরজা কিন্তু কেউ ভাঙতে রাজি নয়। আমি তাদের ভিতর টিম বলে গালাগালি দিলাম। শেষ পর্যন্ত বিরাট অঙ্কের টাকার লোভ দেখিয়ে মাত্র 3 জন শ্রমিককে দরজা ভাঙাবার জন্য রাজি করালাম। তারা রাজি হলো এই শর্তে যে তারা দরজা ভেঙে দেবে, কিন্তু সমাধির ভেতরে তারা প্রবেশ করবে না। ওখানে আমাকে একাই প্রবেশ করতে হবে। প্রাচীনকালের সমাধির পাথরের তৈরি দরজা, সে কি ভাঙা 4টিখানি কাজ? 3 জন শ্রমিক অমানসিক পরিশ্রম করে টানা 4 দিন পর ভেঙে ফেলল সেই দরজা। কাজটা করে যে যার মতো দিল ছুট। কাজের মজুরির পয়সা অবশ্য তারা আমার কাছ থেকে আগেই অগ্রিম নিয়েছিল।
কাপুরুষের দল। মনে মনে ওদের অত্যন্ত অভিশাপ দিলাম। ভেড়াবের বিশাল সমাধি ক্ষেত্র, ভিতরে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হাজার হাজার বছরের গুমোট বাতাসে জায়গাটা একেবারে ভারী হয়ে আছে। আমার হাতে শক্তিশালী একটা টর্চ থাকলেও সেই অন্ধকারে সামান্যই তা দূর করতে পারছিল। সাহসী লোক হিসেবে বরাবর আমার একটা সুনাম থাকলেও আজ এই সমাধি ক্ষেত্রের ভেতরে আমার যেন সত্যি খুব গা ছমছম করছিল। বেশ ধীরে ধীরে এগিয়ে গেলাম। এখানে চিরনিদ্রায় শায়িত আছে ফারাও খুপু রাজবংশের চতুর্থ ফারাও। সোনার কফিনে ঢাকা তার দেহ। বিভিন্ন পাত্রে রাখা আছে মহামূল্যবান মণিমাণিক্য। দুহাত ভরে যতটুকু পারলাম পকেটে পুরলাম। পায়ের নিচের মাটি যেন খানিকটা কেঁপে উঠল। ভূমিকম্প নাকি? এর একটু পরে থেমে গেল সেই কম্পন। এবার কফিনের ডালাটা খুললাম। হাত দুটো মুখে আড়াআড়ি করে ভাঁজ করে শায়িত মৃত ফারাওয়ের মমের বুকের কাছটা একটা সিল করে লাগানো আছে বাদুর আকৃতির ওই হিরেটা। এক টানে ছিঁড়ে ফেললাম ওটা মমের কাপড় থেকে। তখনই মনে হলো তা থেকে যেন হাজার হাজার বাদুর উড়ে এলো আমার দিকে। ডানা ঝাপটাতে ঝাপটাতে আমার মাথার উপর দিয়ে চক্রাকারে উঠতে লাগলো। তাদের ডানা ঝাপটানি একটা ভয়ঙ্কর শব্দে রূপ নিল। এবার ওরা আমাকেও তাড়া করলো। কিভাবে নিচে প্রাণ নিয়ে তাঁবুতে এসে পৌঁছলাম সে আমি জানি না। জ্ঞান হারালাম আমি। টানা 2 দিন এইভাবে বেহুশ থাকার পর যখন জ্ঞান ফিরে এলো, আমি আমার চারপাশে তখন অসংখ্য বাদুরের ডানা ঝাপটানি শুনতে পাচ্ছিলাম। পরদিন আমার স্ত্রীকে নিয়ে ওই অভিশপ্ত জায়গা ছেড়ে চলে এলাম কায়রো। সেখানে হঠাৎ অবঘাতে আমার স্ত্রীর মৃত্যু হলো। এর কিছুদিন পর আমি আমার বাবার মৃত্যু সংবাদ পেলাম। আমেরিকায় আমার যে বিশ্বস্ত বন্ধুটিকে ব্যবসা দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম সে একটি বড় ধরনের লোকসান করে বসে এবং লজ্জায় আত্মহত্যা করে। এরপর থেকে একের পর এক দুঃসংবাদ আসতে থাকে। আজ বছর আমি লোকসানি দিচ্ছি। ভয়ে আছি কোন দিন না দিন দায়ে আমাকেই আত্মহত্যা করতে হয়। মিস্টার হেনরির গলা হতাশায় বুঝে এলো। আমি উঠে এসে মিস্টার হেনরির কাঁধ দুটো চেপে ধরলাম। শান্ত হন মিস্টার হেনরি। দেখি আপনার জীবনের এই রাহুর গ্রাস থেকে আপনাকে রক্ষা করার কোনো উপায় আমি বের করতে পারি কিনা। মিস্টার হ্যামন্ড, এই অপয়া হীরের জন্যই আমার আজ এই সমস্যা। এটা আপনার কাছে আমি রেখে যেতে চাই। বেশ, এতে যদি আপনার দুর্দশা কাটে তাহলে রেখে যান, আমার কোনো আপত্তি নেই। মিস্টার হেনরি বিদায় নেওয়ার পর আমি হীরেটা নেড়ে চেড়ে দেখতে লাগলাম। আশ্চর্য সুন্দর এই হীরে। এমন হীরে দেখলে যে কারোরই লোভ লাগবে। মিস্টার হেনরিকে দোষ দেওয়া যায় না। সেই রাতে আমি ঘুমের ঘোরে একটা স্বপ্ন দেখলাম। আমি নেমে গেছি একটা প্রাচীন সমাধির গর্তে। চারিদিকে ঘোর অন্ধকার, নিথর, নিস্তব্ধ। আমার ফুসফুস একটু বাতাসের জন্য কেবল আকুলি বিকুলি করছে, কিন্তু কবরের ভেতর কোথাও এক কণা বাতাস নেই। আমার দম আটকে মারা যাওয়ার মতো অবস্থা। ধর্মার করে লাফিয়ে উঠলাম বিছানা ছেড়ে। প্রচন্ড শীতের রাতেও আমি ঘেমে নিয়ে উঠেছি। তখন শোবার ঘরটা বেশ বদ্ধ গুমোট লাগছিল। জানলা খুলে দিলাম। এক ঝলক ঠান্ডা হিমেল বাতাস প্রবেশ করলো ঘরে। চমকে উঠলাম। দেখি একটা বাদুড়
ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে চলে যাচ্ছে। এতক্ষণ বোধহয় ওটা আমার জানলার সার্সিতে এঁটেছিল। ভয় পেলাম খুব। পরদিন সকাল থেকেই আমার গলায় প্রচণ্ড ব্যথা। ডাক্তার পরীক্ষা করে জানালো যে আমার গলার কাছে কোনো বিষাক্ত প্রাণী কামড়ে দিয়েছে। কাল বিলম্ব না করে দেখা করলাম হেনরির সঙ্গে। ওনাকে ডেকে বললাম, মিস্টার হেনরি, আর এক মুহূর্ত দেরি করবেন না। এটা যেখান থেকে এনেছিলেন সেখানেই রেখে আসুন। এই হিরে কখনো কারো কল্যাণ করবে না। এটা অত্যন্ত অপয়া আর অভিশপ্ত। হয়তো আধুনিক বিজ্ঞানে এর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু মানতেই হবে এই হিরে যখন যার কাছে থাকবে তারই অমঙ্গল ডেকে আনবে। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি আর ওই ভুতুড়ে কবরে নামতে পারবো না। আমি সাহস হারিয়ে ফেলেছি। ঠিক আছে, আপনি একা যেতে যদি সাহস না পান তাহলে আমিও যাব আপনার সঙ্গে, কিন্তু এই হিরেটা যার তাকে ফিরিয়ে দিতেই হবে। তাহলে মিস্টার হেনরি, আপনি মিশর যাত্রা আয়োজন করুন। আমার হাতে জরুরি কয়েকটা কাজ আছে, এগুলো শেষ করে অতি শীঘ্রই আমি আপনার সঙ্গে রওনা হব মিশরে। এই বলে সেদিনকার মতো মিস্টার হেনরির কাছে হিরেটা ফেরত দিয়ে তার কাছ থেকে বিদায় নিলাম। এরপর আর কোনোদিনই সেই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়নি। তার মৃত্যু সংবাদ পড়লাম খবরের কাগজে। প্যারিসের এক হোটেলে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ডাক্তার তার মৃত্যুর কোনো কারণ না পেয়ে রিপোর্ট লিখেছে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। ফরাসি পুলিশের কাছে তার পাশের ঘরের বোর্ডার সাক্ষ্য দিয়েছিল যে ওই দিন অসংখ্য বাদুড়ের ডানা ঝাপটানোর আওয়াজ সে শুনতে পেয়েছে। এই সাক্ষ্যের ভিত্তিতে তারা তদন্তের কোনো সূত্রই পায়নি। ফলে একটা অমীমাংসিত মৃত্যুর কেস হিসেবে তারা মিস্টার হেনরির মৃত্যুর ঘটনাটিকে ফাইলবন্দি করে রেখে দিল। তার সঙ্গে জিনিসপত্রের মধ্যে সেই হীরাটা আর পাওয়া যায়নি। ঘটনাটা আর হয়তো এখানেই ইতি হলে ভালো হতো, কিন্তু না, সেটা হয়নি। এরপর বেশ কয়েক মাস কেটে গেছে। আমার বন্ধু স্টেডি এলো দেখা করতে একদিন। সেও আমার মতো প্রেততত্ত্ব নিয়ে চর্চা করে। হ্যালো মিস্টার হ্যামন, কেমন আছো? কেমন চলছে তোমার দিনকাল? ভালো স্টেডি, তো তোমার খবর কি বলো? খবর বলার জন্যই তো তোমার কাছে আসা। দেখো তো এটা কি? স্টেডি তার পকেট থেকে বের করলো সেই হিরেটা। চমকে উঠলাম। ভেতর ভেতর টের পেলাম মেরুদণ্ডের ভেতর দিয়ে একটা ঠান্ডা চোরা স্রোত বয়ে যাচ্ছে। কি ব্যাপার বন্ধু, তোমাকে অমন দেখাচ্ছে কেন? স্টেডি, আমাকে আগে বলো তুমি এই হিরেটা কোথায় পেলে? প্যারিসের এক হোটেল বয়ের কাছ থেকে কিনেছি। সে প্রায় জলের দামেই দিয়ে দিলে ওটা আমাকে, যেন দিতে পারলেই বাঁচে। কিন্তু বন্ধু আমার, তোমাকে অমন লাগছে কেন? শোনো স্টেডি, তুমি আমার প্রিয় বন্ধু। তোমার কোনো ক্ষতি হোক মনে প্রাণে সেটা চাই না। দোহাই, আমার কথাটা শোনো। এই হিরে তোমার কোনো কল্যাণ বয়ে আনবে না, আমি সেটা জানি, আর আমি সেটা হলফ করে বলতে পারি। এটা অপয়া। আমি ওকে মিস্টার হেনরির সমস্ত ঘটনাটা খুলে বললাম। তারপর আমি স্টেডিকে অনেক অনুরোধ করলাম ওটাকে সেই সমাধিতে রেখে আসবার জন্য। স্টেডি, আমার কথাটা শোনো প্লিজ। তুমি এই অভিশপ্ত হিরেটাকে সেই সমাধিতে রেখে এসো। তোমার ওই হেনরি বেটা আস্ত গবেট। দুর্বল চিত্তের মানুষেরা যেমন হয় আর কি। আমি হলাম প্রেততত্ত্ব বিশেষজ্ঞ। আমাকে ওই মিশরীয় ভূতগুলো কাবু করতে পারবে না। অনেক বোঝানোর পরেও
স্টেডি আমার কথা কানেই তুলল না। সেদিনকার মতো সে চলে গেল। এর বেশ কিছুদিন পর আবার স্টেডি একদিন এলো। কি হে বন্ধু, তোমার ওই মিশরীয় ভূত তো এলো না আমার কাছে হিরে চাইতে? বাদুরের ডানা তো দূরে থাক, তেলাপোকার ফরফরানিও তো শুনতে পেলাম না। ওরা দুর্বল কাপুরুষদের ধরে, আমার মতো শক্ত মানুষদের নয়, বুঝলে? শোনো বন্ধু, ওই মিশরীয় ভূতগুলোর কাছ থেকে আমি আরো দূরে চলে যাচ্ছি। টাইটানিক নামের নতুন জাহাজের নাম শুনেছ তো? এমন বড় জাহাজ দুনিয়ার বুকে এই প্রথম। সেই জাহাজে চেপে আমি আমেরিকা যাচ্ছি। ওই হারামি মিশরীয় ভূতেরা আমার টিকিটিও খুঁজে পাবে না। তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। ভালো থেকো বন্ধু। স্টেডি চলে যাওয়ার পর আমি নিস্তব্ধ হয়ে বসে রইলাম। এর পরের ঘটনাটা বেতার বার্তায় শুনে অন্যান্য মানুষের মতো আমিও বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সারা বিশ্বের এই টাইটানিক নিয়ে যে এত গর্ব ছিল তাদের নির্মাতা প্রতিষ্ঠানের, যারা প্রচার করেছিল যে সূর্য চন্দ্র হয়তো ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু টাইটানিক কখনো ডুবতে পারে না, তাদের দর্পকে চূর্ণ করে প্রথম যাত্রাতেই সামান্য একটা বরফের হিমবাহে ধাক্কা খেয়ে আটলান্টিক মহাসাগরে চিরতরে ডুবে গেল টাইটানিক। তার ক্যাপ্টেন, নাবিক আর 1200 যাত্রীকে তার বুকে সঙ্গী করে নিয়ে। আমার বন্ধু স্টেডিরও সলিল সমাধি ঘটল সেই সব সহযাত্রীদের সঙ্গেই। অভিশপ্ত হিরেটা যে এত বড় অভিশাপ বয়ে আনবে ভাবিনি কখনো। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আমাদের সঙ্গে থাকতে এবং আমাদের তৈরি করা গল্পগুলো শোনবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন। আপনার কাছে নতুন গল্পের নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ, নমস্কার।